7 বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে রাগ করে বিদেশে চলে যায় ইভান। আজ 15 বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরেছে সে। ইভান যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায় তখন ড্রাইভার তাকে রিসিভ করে। ইভান গাড়িতে উঠে বসে এরপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজ প্রায় 15 বছর পর নিজের দেশে ফিরেছে সে। সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণরূপে নতুন হয়ে গেছে। ইভান গাড়ির গ্লাস ওপেন করে বাহির থেকে আসা মিষ্টি রোদ নিজের শরীরে মাখে। বিদেশে থাকতে নিজের দেশকে আর এই শহরকে অনেক মিস করেছে সে, কিন্তু তার আম্মুর ভুলের জন্য তার দূরে থাকতে হয়েছে সবকিছু থেকে। হঠাৎ করে 15 বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে যায় ইভানের। অরুণা বেগম ইভানের মা, যিনি একজন গৃহিণী, এবং তার বাবা রাশেদ চৌধুরী একজন ব্যবসায়ী। শহরে তার বাবার অনেক সুনাম রয়েছে কারণ তিনি একজন ভালো মানের মানুষ। অরুণা বেগমের বন্ধুর নাম রাশেদা বেগম, যার স্বামী একটি অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে বাধ্য হয়ে উনি চৌধুরী বাড়িতে থাকেন। আর তার একটা ছোট 7 বছরের মেয়ে ছিল যার নাম ইনায়া। ইনায়া নামটা মুখে নেওয়ার সময় ইভানের ঘৃণা হয়, তবুও সে অতীতের ঘটনা মনে করতে থাকে। ইনায়া তখন খুব ছোট, মাত্র 7 বছর বয়স, আর ইভানের তখন 15 বছর বয়স। ইভান ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালো, যার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা তার ছিল। ইনায়া খুব ছোটবেলা থেকে খুব দুষ্টু প্রকৃতির মেয়ে, তবে ইভান খুব শান্ত। ইভান নিজের রুমে অন্য কারো প্রবেশ পছন্দ করত না, কিন্তু ইনায়া সব সময় এসে তার ঘরে সব জিনিস এলোমেলো করে দিত, যার জন্য ইভান কখনো ইনায়াকে পছন্দ করে নাই, বরং সব সময় তাকে বকা দিত। আর ইনায়াদের এই বাড়িতে থাকা ইভান পছন্দ করে নাই, সে সব সময় ওকে কাজের লোকের মতো দেখে। একদিন যখন ইভান রুমে বসে পড়াশোনা করছিল তখন ইনায়া ওর রুমে আসে। ইনায়া বলে, ইভান ভাইয়া তুমি কি করছো? আমি বললাম পড়াশোনা করছি। কেন, তুমি কি দেখতে পাও না? ইনায়া যাও এখান থেকে, একদম বিরক্ত করবে না আমাকে। ইনায়া কোনো কথা না শুনে বরং ইভানের রুমে এসে তার বিভিন্ন জিনিসে হাত দিতে থাকে, ইভানকে বিরক্ত করতে থাকে। ইভানের রাগ উঠে যায়, সে একটা থাপ্পড় দেয় ইনায়ার গালে। বাচ্চা মেয়েটা গালে থাপ্পড়ে দাগ বসে যায়, সে কান্না করতে থাকে। যা শুনে অরুণা বেগম রুমে আসে আর বলে, ইনায়া কি হয়েছে, তুমি কান্না কেন করছো? তখন ইনায়া বলে, ইভান ভাই আমাকে থাপ্পড় মেরেছে মামুনি। ইভান তুমি কেন ইনায়াকে থাপ্পড় দিয়েছো? একটি ছোট্ট বাচ্চাকে কি কেউ মারে? আমি বললাম, দেখো আম্মু, আমার কোনো দোষ নাই, ও আমার রুমে এসে আমাকে বিরক্ত করছে, যার জন্য থাপ্পড় দিয়েছি। আম্মু বলল, ইভান তাই বলে কি তুমি ওকে থাপ্পড় দিবে? ও না তোমার খালার মেয়ে? আমি বললাম, ও কোনো খালার মেয়ে না আমার, ও এই বাড়ির কাজের লোক। ওর সাহস কি করে হয় এই বাড়ির চাকর হয়ে মালিকের রুমে এসে জিনিসপত্র ছুঁয়ে দিতে? ইভানের কথা শুনে ওর মা একটা থাপ্পড় দেয় ওর গালে। এরপর রাগী কণ্ঠে বলে, ইনায়া আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে না, বরং ও আমার বন্ধু রাশেদার মেয়ে। উনি একটি সমস্যায় পড়ে এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছে, তাই বলে কি তুমি ওকে কাজের লোক বলবে ওনাকে? অরুণা বেগম কথাটা বলে ইনায়াকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিন্তু ইভান সেই দিনে মায়ের থাপ্পড় খাওয়ার ঘটনা এখনো ভুলে নাই, বরং এরপর থেকে সে ইনায়াকে আরো বেশি ঘৃণা করে, ওর সাথে কখনো কথা বলে নাই, আর সব সময় ইনায়াকে নিজের বাড়ির কাজের লোকের মতো করে দেখেছে। কয়েকদিন ধরে রাশেদা বেগমের শরীরের অবস্থা ভালো না। ডক্টর দেখিয়ে জানা যায় ওনার শরীরে জটিল অসুখ হয়েছে, উনি আর বেশি দিন বাঁচবেন না। যেটা শুনে ইনায়া অনেক বেশি কান্না করে। রাশেদা বেগম নিজের মেয়ের জন্য চিন্তিত থাকে, উনি মারা গেলে তার মেয়ের কি হবে সেটা নিয়ে। তখন অরুণা চৌধুরী তাকে কথা দেয় ইনায়াকে খেয়াল রাখবেন উনি। 3 মাস পর রাশেদা বেগম মারা যায়। ইনায়া অনেক কান্না করে মায়ের মৃত্যুতে। যদিও তখন ইভানের ওর উপর মায়া হয়েছে, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত হয়। ইনায়া মা মারা যাওয়ার পর ওর মামা এসে ওকে নিয়ে যেতে চায়, কিন্তু অরুণা বেগম ওনাকে নিষেধ করে দেয়। অরুণা বেগম বলে, দেখুন আমি রাশেদাকে কথা দিয়েছি ইনায়ার সকল ধরনের দায়িত্ব আমার থাকবে, সো আপনি চলে যান, ইনায়া এই বাড়িতে থাকবে। তখন ইনায়ার মামা বলে, ইনায়া এই বাড়িতে কি পরিচয়ে থাকবে? বাড়ির কাজের লোক হিসাবে? ভবিষ্যতে ওর কি কখনো বিয়ে হবে না যখন সবাই জানবে ও এই বাড়ির কাজের লোক? অরুণা বেগম বলে, ইনায়া আমার বাড়ির কাজের লোক না, ও আমার মেয়ে হয়ে থাকবে, আর ওর বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে। তখন ইনায়ার মামা বলে, দেখুন আপনার কথা কি করে বিশ্বাস করবো আমি? ইনায়া আমার সাথে থাকবে, দরকার হলে আমি আইনের সাহায্য নিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব। অরুণা বেগম কি করবে সেটা বুঝতে পারে না, নিজের ওয়াদা তাকে রাখতে হবে। আর ওই মামা খুব লোভী ব্যক্তি, শুধু রাশেদা বেগমের বাড়ির সম্পত্তির জন্য নিজের কাছে রাখতে চায় ইনায়াকে। অরুণা বেগম কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ইভানের সাথে ছোট 7 বছরে ইনায়ার বিয়ে দেয়, কিন্তু ইভান সেই বিয়ে মেনে নিতে রাজি হয় না। ইভান বলে, মা তুমি বলেছিলে বিয়ে করতে, আমি করেছি, কিন্তু এই কাজের মেয়েকে কখনো নিজের বউ হিসেবে মেনে নিব না আমি। আম্মু বলল, ইভান ইনায়াকে তুমি এখন বউ হিসেবে মেনে নিতে বলছি না, ও বড় হোক, পড়াশোনা শেষ করুক, এরপর তোমাদের আবার বিয়ে হবে। এইটা শুধু একটা পরিচয় ইভান, আর বেশি কিছু না। আমি বললাম, কিন্তু আমার জন্য এই মেয়ের সাথে একদিনও থাকা সম্ভব না, ঘৃণা করি এই মেয়েকে আমি, ফকিন্নির মেয়ে একটা। ইভানের আচরণ ইনায়ের উপর খারাপ হতে থাকে সব সময়।
ওই বাচ্চা মেয়েটার সাথে খারাপ আচরণ করত। ওরা এক রুমে থাকতো না, তবু ইভান ইনায়াকে থাপ্পড় মারত, ওর শরীরে চা ঢেলে দিত, যার কারণে অরুণা বেগম বাধ্য হয়ে ইভানকে বিদেশে ওর খালার কাছে পাঠিয়ে দেয়। আজকে 15 বছর পর আবার ইভান দেশে ফিরেছে, কারণ কয়েকদিন পর ইনায়ার বিয়ে। তাই ইভান আর ইনায়ার ডিভোর্স হবে। যদিও ও বিয়েটা আইনি বৈধতা নাই, তবুও মৌখিক ডিভোর্স হলেও দরকার। ইভান নিজের অতীতের সব কথা মনে করে, তবে তার জীবনে সবসময় ইনায়ার নামটা ঘৃণিত থাকবে। এই মেয়েকে সে সবসময় ঘৃণা করে এসেছে, আর ভবিষ্যতেও ও করবে। তবে ইভান ভাবে সেই ছোট মেয়েটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে। ইভান বলে, নিশ্চয় সেই বাচ্চা দুষ্টু মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় 22 বছরের যুবতী কন্যা। ছোটবেলা খুব সুন্দর বর্ণের অধিকারী ছিল মেয়েটা, তবে এখন মনে হয় বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে। বাড়ির কাজের লোক হবে, নিশ্চয় সে বাড়ির সব কাজ করবে। ইভান আর বেশি ভাবে না, বরং গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখে সেখানে বড় একটা বোর্ডে একটা কোম্পানির নাম দেওয়া আছে, যেটার নিচে কোম্পানির মালিক ইনায়া দেওয়া। ইভানের সেটা দেখে একটু অবাক লাগে, তবে পৃথিবী কত মানুষের নাম ইনায়া আছে সেটা ভাবে। ইভান বলে, দূর, এত বড় একটা কোম্পানির মালিকের নাম ইনায়া হতে হবে? জানি না মানুষের এই নাম কেন এত পছন্দ। তবে এই মেয়ের অল্প বয়সে কি সুন্দর বিজনেস ওপেন হয়ে গেছে। আর সেই বাচ্চা মেয়েটা মনে হয় এখন বাড়ির কাজ করে যাচ্ছে, পড়াশোনা হয়তো ভালো করে নাই। চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে। 7 বছর পর ইভান বিদেশ থেকে দেশে ফিরে আসছে। অরুণা বেগম রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে ইভান যা খেতে পছন্দ করে সব। ইভান বিদেশে যাওয়ার পর পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে নাই। মায়ের সাথে কথা বলা অনেক দূরের বিষয়, ওনার ফেসও কখনো দেখার ইচ্ছে করে নাই তার। বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি। ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে পিছনের দরজা খুলে দেয়। ইভান নিজেদের অতীতের ঘটে যাওয়া স্মৃতি থেকে বের হয়ে আসে। এরপর বাড়ির দিকে তাকিয়ে দেখে আজ এত বছর পর নিজের বাড়ি দেখছে। যদিও সময়ের পরিবর্তনে এখন অনেক পরিবর্তন হয়েছে চৌধুরী বাড়ি, তবে আগের যে রাজকীয় বিষয় বা আভিজাত্য ছিল সেটা এখনো বাড়ির সৌন্দর্যের মাধ্যমে ফুটে ওঠে। ইভান বাড়ি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে সেখানে তার পরিবারের প্রতিটা সদস্য তার জন্য অপেক্ষা করে আছে। ইভান বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার উপর কেউ হাজার হাজার ফুল ছিটিয়ে দেয়। ইভান সামনে তাকিয়ে দেখে তার ছোট বোন নাতাশা দাঁড়িয়ে আছে। সেটা দেখে ইভান হাসে। নাতাশা এক দৌড়ে তার ভাইকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া তুমি এসে পড়েছো? জানো তোমাকে অনেক মিস করেছি আমি। তুমি এতদিন কেন বাড়িতে ফিরে আসো নাই ভাইয়া? নাতাশার কথা শুনে ইভান হাসে। সে যখন বিদেশে যায় তখন নাতাশা খুব ছোট ছিল, তবে ছোটবেলা থেকে তার বোন বড্ড অভিমানী, তবে ইভানকে সে অনেক ভালোবাসে। ইভানও তার ছোট বোনকে জড়িয়ে ধরে বলে, তোর ইভান ভাইয়াও তোকে অনেক মিস করেছে, আর বিদেশ থেকে তার ছোট বোনের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। আই রিয়েলি মিস ইউ বোন। ইভান আর নাতাশার খুনসুটির মধ্যে তার বাবা এগিয়ে আসে তার কাছে। নিজের ছেলেকে এত বছর পর দেখে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ছেলের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে মিলন সাহেব, কিন্তু ছেলে জেদের কাছে হার মানতে হয় তাকে। তবে আজ 15 বছর পর ছেলেকে দেখে আবেগ সামলাতে পারে নাই। তবে সকলের মধ্যে একজন বাড়ির কোনায় দাঁড়িয়ে দূর থেকে ইভানকে দেখে যাচ্ছে। সে হলো অরুণা বেগম। ওনার সাহস হচ্ছে না ইভানের সাথে কথা বলার। 15 বছর যে ছেলেকে দেখার জন্য সে অপেক্ষা করছে, কান্না করছে, কথা বলার জন্য হাজারবার ফোন করেছে। আজ সেই ছেলে যখন তার সামনে এসেছে তখন সব কথা যেন হারিয়ে গেছে, মনের মধ্যে ভয় জন্ম নিয়েছে তার। ইভান সবার সাথে কথা বলে বাড়ির ভিতরে ঢুকে। তার চোখ যায় এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে। ইভান এগিয়ে যায় তার কাছে। সামনে গিয়ে একটু ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করে। আমি বললাম, কেমন আছো আম্মু? বিদেশ থেকে এতদিন পরে ফিরে এসেছি, নিশ্চয়ই খুশি হও নাই? তবে কি করব, যেহেতু এই দেশের জন্ম, তাই কোনো না কোনো দিন ফিরে তো আসতেই হবে। অরুণা বেগম বুঝতে পারে তার ছেলের রাগ এখন এক বিন্দু কমে নাই, বরং সেটা সময়ের সাথে দ্বিগুণ বেড়ে গেছে। অরুণা বেগম নিজের আবেগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলে, এখানে খুশি না হওয়ার কি আছে ইভান? তুমি এই বাড়ির ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে এসেছো, এখানে খারাপের কি? আর আমি তোমার মা, ছেলে এত বছর পর ফিরে এসেছে, সেটা দেখে অবশ্যই খুশি হওয়ার কথা আমার। আমি বললাম, সেটা ঠিক, তবে আচরণ দেখে মনে হচ্ছে না। আচ্ছা বাদ দাও, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না, টায়ার্ড আমি, তাই রুমে যাচ্ছি। ইভান অরুণা বেগমের দিকে আর না তাকে নিজের রুমে উদ্দেশ্য রওনা দেয়। অরুণা বেগম নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। মিলন সাহেব এগিয়ে এসে আর বলে, অরুণা, যার জন্য সারা রাত জেগে রান্না বান্না করলে তার সাথে একবার ভালো করে কথা বললে না। নিজের ভালোবাসা কতদিন লুকিয়ে রাখবে ইভানের থেকে? আম্মু বলল, ইভান আমার ছেলে। মিলন, ওর চোখ দেখে বুঝতে পারি ওর মনের মধ্যে কি চলছে। ছোটবেলার কেন ঘটনাও এখনো ভুলতে পারে নাই, তাই আমার ভালোবাসার কোনো মূল্য ওর কাছে বর্তমানে নাই। অরুণা বেগম কথাটা বলে দীর্ঘ শ্বাস ফেলে এরপর নাতাশাকে বলে, ইনায়া কোথায় নাতাশা? ও কি বাড়িতে এখন? নাতাশা হেসে বলে, আম্মু তুমি যে কি বলো, ইনায়া কি এই সময় কখনো বাড়িতে থাকে? দেখো কি অফিসে কোনো জরুরি বিষয় মিটিং করছে, অথবা কোনো বিজনেসের কোনো কাজ করছে।
অরুণা বেগম কথাটা শুনে হাসে। পাশ থেকে মিলন সাহেব বলে ওঠে, আজকে নতুন একটা কাজ শুরু হবে, কিন্তু কতজন গুন্ডা কাজ করতে দিচ্ছে না। মনে হয় তোমার মেয়ে এখন ওদের পিটাতে গিয়েছে। তুমি ভালো করে জানো অরুণা, তোমার মেয়ে লস একদম পছন্দ করে না। অরুণা বেগম বলে, সেটার বলতে হবে, আজকে সেই লোককে কে বাঁচাবে। অন্যদিকে একজন লোক তার সাথে বেশ অনেক গুন্ডা নিয়ে একটা বিল্ডিং এর মধ্যে অবস্থান করছে। দড়ি দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে বেঁধে রাখা হয়েছে। গুন্ডাদের মধ্যে যে মেন লিডার উনি বলেন, এই লিটনকে না কথা বলে এই জায়গায় কি করে বিল্ডিং ঘর উঠাতে পারে। তোদের মালিকের এত বড় সাহস যে এই লিটনের আদেশ না মেনে কাজ শুরু করে। আজকে তোরা বুঝতে পারবি এই লিটন কি জিনিস। যদি কারো সাহস থাকে তাহলে আমাকে আটকে দেখা। লিটনের কথাটা শেষ হওয়ার আগেই পিছন থেকে একজন শ্রমিক সামনে এগিয়ে আসে, যার মুখ দেখা যাচ্ছে না। সে এসে বলে, কি হয়েছে লিটন সাহেব, কোনো সমস্যা? শুধু শুধু আমাদের সাথে কেন আটকে রেখেছেন, দয়া করে ছেড়ে দিন। লিটন গুন্ডা বলে, শোন, তোদের কোম্পানির মালিক আমার কথা অমান্য করে এই বিল্ডিং তৈরি করেছে, যার শাস্তি তাকে পেতে হবে। যা তোদের এমডি কে খবর দে, ও এসে বাঁচিয়ে নিয়ে যাক তোদের। এই কোম্পানির এমডি আমি। কি সমস্যা তোর? হঠাৎ করে একটা মেয়ে কণ্ঠ শুনে লিটন পিছন ফিরে তাকিয়ে দেখে সেই শ্রমিকের নিজের পরনো জামা খুলে, এরপর নিজের মাথা থেকে মুখোশ খুলে সেখানে শ্রমিকের ছদ্মবেশে একটা মেয়ে ছিল, পরতে তার ফর্মাল ড্রেস। সেই মেয়ে এগিয়ে আসে লিটনের দিকে। লিটন বলে, কে তুমি? আমি ইনায়া, এই কোম্পানির এমডি। সো মিস্টার লিটন, নাইস টু মিট ইউ। লিটনের কথা শুনে তার পাশে থাকা লোকদের ইশারা করে ইনায়াকে মারার জন্য। তবে ইনায়া বলে ওঠে, আচ্ছা, এখানে কি কোন বাংলা সিনেমার শুটিং চলছে যে নায়িকা এসেছে সেই জন্য সবাইকে তাকে মারতে যাচ্ছে? আর মিস্টার লিটন, এই ইনায়াকে মারার আগে একবার পিছন ফিরে তাকিয়ে দেখে নিন, দেখা যাবে আপনার মারার ইচ্ছা থেকে মরার ভয় বেশি থাকবে। ইনায়া কথাটা বলে পিছনের দিকে দেখিয়ে দেয়। লিটন তার সামনের দিকে তাকিয়ে ঢোক গিলে, কারণ ইনায়ার পিছনে অসংখ্য বডিগার্ড দাঁড়িয়ে আছে, যার সামনে এই লোকদের সংখ্যা অনেক কম। হঠাৎ করে লিটনের মাথায় কে একজন রড দিয়ে জুড়ে বাড়ি মারে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। ইনায়া নিজের হাতে থাকা রোডের মধ্য থেকে গড়িয়ে পড়া রক্ত দেখে হাসতে থাকে। এরপর নিচু হয়ে লিটনের কাছে ঝুঁকে বলে, এই ইনায়ার সাথে শত্রুতা করার অপর নাম হলো মৃত্যু। এই শহরে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারণ না, কখনো সম্ভব না। লিটন সাহেবের মাথা থেকে অতিরিক্ত রক্ত বের হচ্ছে। সে বলে, তোকে আমি দেখে নিব, তোর মতো এরকম গুন্ডা মেয়ে আমি 100 জন্ম দিতে পারি, তোকে আমি খুন করে ফেলবো। ইনায়া বলল, আমার বাপে আমার মতো কাউকে জন্ম দিতে পারে নাই, তুই কি করে দিবি? আর তোর সাথে আমার আর কখনো দেখা হবে না, কারণ পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার সময় তোর হয়ে গেছে। গুড বাই লিটন গুন্ডা। ইনায়া কথাটা বলে রড দিয়ে আরেকটা আঘাত করে ওর মাথায়, যার ফলে ওর মৃত্যু হয়। তবে ওর সাথে থাকা গুন্ডারা ভাইয়ার চোখ নিয়ে তাকিয়ে আছে, তাদের শরীর কাঁপছে, কারণ জীবনে কোনো মেয়েকে তারা এত সাইকো হতে দেখে নাই। ইনায়া তার হাতে রড ফেলে দিয়ে ওদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, আচ্ছা, এখানে কি কিছু হয়েছে? আপনারা কি জানেন এই লিটন সাহেব কি করে মারা গেল? লিটনের সাথে থাকা আরো গুন্ডারা বলে, শ্রমিকদের কাজ করার সময় হঠাৎ করে রড এসে পড়ে লিটন সাহেবের মাথায়, যার কারণে উনি মারা যান। তখন ইনায়া বলে, ভেরি গুড, এই কথাটা যেন মাথায় থাকে, না হলে ভুলে যাওয়ার জন্য ভবিষ্যৎ হয়তো মাথায় থাকবে না। ইনায়া কথাটা বলে শ্রমিকদের সকলে হাতে বাঁধন খুলে দেয়, এরপর তাদের কাজ করার আদেশ দেয়। প্রায় 2 ঘন্টা পর অরুণা বেগম আর মিলন সাহেব বসে আছে সোফায়। ঠিক তখন দরজা দিয়ে প্রবেশ করে ইনায়া। সে একটি মিষ্টি হাসি উপহার দিয়ে অরুণা বেগমকে জড়িয়ে ধরতে যাবে, তখন অরুণা বেগম বলে, এই ইনায়া, কোনো জড়িয়ে ধরা চলবে না, আর আমি কারো মামুনি না, সো দূরে সরে যা। ইনায়া বুঝতে পারে তার মামুনি রাগ করেছে। সে হেসে জোর করে জড়িয়ে ধরে অরুণা বেগমকে, এরপর বাচ্চাদের মতো কিউট ফেস করে বলে, আরে সরি মামুনি, আজকে বাড়িতে ফিরে আসতে দেরি হয়ে গেছে। কি করব, অফিসের অনেক জরুরি কাজ ছিল, যার জন্য তোমার ফোন ধরতে পারি নাই। তখন অরুণা বেগম বলে, সবাই শুধু তাদের কাজ নিয়ে বিজি থাকে, আমার কথা কি কার মনে থাকে? কতবার বলেছি যতই কাজ থাকুক আমার ফোন রিসিভ করতে, তোর সাথে কথা না বলতে পারলে আমার কত কষ্ট হয়। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। ইনায়া তার হাত থেকে একগুচ্ছ গোলাপ নিয়ে এসে তার মামুনির সামনে ধরে আর বলে, বিশ্বাস করো মামুনি, আমার কোনো দোষ নাই, সত্যি অনেক বিজি ছিলাম, তবে ভবিষ্যতে আর কখনো এমন হবে না, প্রমিস করছি। এখন আমার মামুনি এই গোলাপের জন্য হলেও তার ইনায়াকে মাফ করে দেখ। অরুণা বেগম হেসে ইনায়াকে জড়িয়ে ধরে, আর ইনায়া খুব ভালো করে জানে তার মামুনির রাগ কি করে কমাতে হয়। তবে সব দেখে ওপাশে থাকা মিলন সাহেব বলে, কি দারুণ দৃশ্য, মামুনির জন্য গোলাপ ফুল নিয়ে এসেছে একজন, কিন্তু তার ভালো বাবার জন্য কিছু আনে নাই। কেউ সত্যি এই বুড়োকে কেউ ভালোবাসে না।
তখন ইনায়া বলে, আরে ভালো বাবা, তুমি আমার জান, তোমার কথা সবসময় আমার মনে থাকে। এই দেখো তোমার জন্য উপহার নিয়ে এসেছি, তোমার পছন্দের মিষ্টি। বাবা বলে, সত্যি কিন্তু এটা কি ঘুষ দেওয়া হলো? তখন ইনায়া বলে, একদম না, আমার মিষ্টি ভালো বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আই লাভ ইউ ভালো বাবা। ইনায়া সবার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। অরুণা বেগম সেটা দেখে হাসে, তবে তার মনে এক ভয় কাজ করছে, ইভান যদি ইনায়াকে দেখে তাহলে কি করবে, আর ইনায়ার রিয়াকশন কেমন হবে। অরুণা বেগম ইভান আর ইনায়া কাউকে নিজের জীবন থেকে দূর করতে পারবে না। রাতে ইভান যখন ছাদে যায় তখন হঠাৎ করে চোখ যায় ছাদে এক পাশে দাঁড়িয়ে থাকা এক রমণীর দিকে। পিছন দিকে ফিরে সে দাঁড়িয়ে আছে, তার সুন্দর রেশমি চুল হালকা বাতাসে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো পুরী দাঁড়িয়ে আছে সেখানে। ইভানের মনে বড্ড ইচ্ছা হয় সেই মানুষরূপী পুরীকে দেখতে। ইভান কাছে যায়, পিছন থেকে তার কাঁধে হাত রাখে। হঠাৎ করে ইনায়ার কাঁধে কেউ হাত রাখার কারণে সে চমকে পিছন ফিরে তাকায়। তবে ইনায়া ছাদের বেশ নিকটে দাঁড়িয়ে থাকে, তবে হঠাৎ করে তার শরীরে টাচ করার ফলে সে একদম পিছনে চলে যায়, যার ফলে সে পড়ে যেতে লাগে। তার আগে এক পুরুষ তার সমস্ত শক্তি দিয়ে তার হাত ধরে ফেলে। ইনায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে, চোখ খুলে দেখে সামনে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, যাকে এই বাড়িতে আগে দেখে নাই সে। ইনায়া বলে, আপনি কে? ইভান এখনো ইনায়ার হাত ধরে আছে, তবে সে সামনে দাঁড়িয়ে থাকা নারী রূপে মোহে হারিয়ে গেছে। ইভানের বড্ড জানতে ইচ্ছে হচ্ছে এই মেয়ে পুরী না নারী। ইভান বলে, তুমি কে পুরী? পুরী কথাটা শুনে ইনায়া অবাক হয়, এত রাতে কোথা থেকে পুরী আসবে? সে কিছু বলতে যাবে তার আগে ছাদে নাতাশা এসে ডাক দেয় ইনায়াকে। নাতাশা বলে, ইনায়া। ইভান যখন ঘোরের মধ্যে হারিয়ে গেছে তখন নাতাশা ডাক শুনে, তবে হঠাৎ করে ইনায়ার নাম শুনে তার হুঁশ ফিরে। সে সামনের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এই মেয়ে আর কেউ না, ইনায়া। কথাটা মনে করে তার মন থেকে সব মোহ ভালোবাসা চলে যায়, বরং 7 বছর আগে ঘটনা মনে পড়ে ইভানের। ইভানের মনে বিষে পরিণত হয়। সে ইনায়ার দিকে একটা ঘৃণা দৃষ্টি দিয়ে তার হাত ছেড়ে দেয়। ইনায়া এখনো ভালো করে নিজের পায়ে দাঁড়ায় নাই, যার ফলে হঠাৎ করে ইভানের হাত ছেড়ে দেওয়ার কারণে সে পড়ে যায়। ছাদের শেষে তার অবস্থান ছিল, যার জন্য সে তাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যায়। নাতাশা দৌড়ে এসে ইনায়ার কাছে, তবে তার আগে ইনায়া নিচে পড়ে যায়। নাতাশা তাকিয়ে দেখে নিচে কাঁচ রয়েছে, তার ছাদ বেশ উঁচু, যদি এখান থেকে নিচে পড়ে তাহলে কাঁচের মধ্যে পড়বে। নাতাশা চিৎকার দিয়ে উঠে বলে, ইনায়া। ইনায়া হঠাৎ করে এমন হওয়া বুঝতে পারে, তবে ছাদ থেকে নিচে পড়ে যায় সে। এত উঁচু ছাদ থেকে নিচে পড়ে যায় সে, মুহূর্তের মধ্যে নিচে কাঁচের টুকরোর মধ্যে গিয়ে পড়ে সে। পুরো মেঝে রক্তে ভিজে যায়, যদিও ইভান এখনো সেখানে দাঁড়িয়ে থাকে। নিচে রক্তাক্ত ইনায়াকে দেখে সে বলে, এই ইনায়া মারা গেলেও আমার কিছু যায় আসে না। এই মেয়ে আজকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে গেছে। বাই বাই ইনায়া। ইভান ছাদের নিচে তাকিয়ে দেখে ইনায়ার শরীর রক্তাক্ত হয়ে গেছে। সেটা দেখে ইভানের মনে মায়া হয় না, বরং ছাদ থেকে চলে আসতে যায়। তখন নাতাশা তার হাত ধরে ফেলে। নাতাশা আজ প্রথম তার ভাইয়ের সাথে এমন উচ্চ গলায় রাগ দেখিয়ে বলে, ভাইয়া তুমি কি করলে এটা? ইনায়াকে ধাক্কা কেন দিলে? ও ছাদ থেকে পড়ে গেছে, ওর শরীর থেকে রক্ত পড়ছে, ও মারা যাবে। নাতাশার কথা শুনে ইভানের মনে কোনো পরিবর্তন দেখা যায় না, বরং সে মনে তৃপ্তি নিয়ে তার বোনের উদ্দেশ্য করে বলে, দেখো নাতাশা, তোর ইনায়া আমার কেউ হয় না, তাই ওর শরীর রক্তাক্ত হোক বা ও মরে যাক তাতে আমার কিছু যায় আসে না। ইভান কথাটা বলে দ্রুত পায়ে হেঁটে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নাতাশা রাগ হচ্ছে নিজের ভাইয়ের উপর, কিন্তু তার এখন রাগ দেখালে হবে না, বরং ইনায়াকে বাঁচাতে হবে। তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। নাতাশা তাড়াতাড়ি করে তার মা বাবাকে ডাক দিতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। অরুণা বেগম আর মিলন সাহেব নিজেদের রুমে বসে পারিবারিক কথা বলছিল। হঠাৎ করে নাতাশার চিৎকার শুনে তারা আতঙ্কিত হয়ে যায়। অরুণা বেগম তাড়াতাড়ি নিজের রুম থেকে বেরিয়ে আসে, অন্যদিকে নাতাশাও ছাদ থেকে নিচে নেমে আসে। অরুণা বেগম নিজের মেয়েকে এমন তাড়াতাড়ি করে নিচে আসতে দেখে অবাক হয়। অরুণা বেগম বলে, কি হয়েছে নাতাশা? এমন চিৎকার করে সবাইকে ডেকে যাচ্ছ কেন? কি হয়েছে? নাতাশা এত দ্রুত নিচে নামার কারণে তার মুখ দিয়ে কোনো কথা আসছে না, বরং সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। নাতাশা কান্না করে দিয়ে বলে, আম্মু আম্মু ইনায়া। কি হয়েছে ইনায়ার? ইনায়া কোথায় নাতাশা? নাতাশা বলে, আম্মু ইনায়া ছাদ থেকে পড়ে গেছে। অরুণা বেগম বলে, হোয়াট? অরুণা বেগম যে কি বলবে সেটা অব্দি ভুলে গেছে। তবে নাতাশা দৌড়ে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায়। ইনায়া যেখানে পড়ে গেছে সেখানে যায় নাতাশা। এরপর বাড়ির গার্ড দারোয়ান সবাইকে ডাক দেয়। নাতাশা গিয়ে ইনার মুখ উঁচু করে তুলে দেখে ওর কপাল থেকে অবিরাম রক্ত পড়ছে। তবে চেহারার কোনো সমস্যা হয় নাই, কারণ এই কাজ আসল না, বরং বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে। তবে চৌধুরী বাড়ির ছাদ বেশ উঁচুতে অবস্থিত, যার জন্য ইনায়ের শরীরে অনেক ক্ষতি হয়েছে। অরুণা বেগম সেখানে উপস্থিত হয়। নাতাশার কুলে সে ইনায়াকে রক্তাক্ত শরীর দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মিলন সাহেব কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে। এরপর দারোয়ান ও সকলের সাহায্য নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যায়। অরুণা বেগমের চারপাশে কি ঘটেছে উনি তাই ভুলে গেছে।
শুধু দু চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছে। মিলন সাহেব ডক্টরকে ডাক দেন। ওনার গলা কাঁপতে থাকে, তবুও ডক্টরের সাথে কথা বলে তাকে বাড়িতে নিয়ে আসতে বলে। ডক্টর অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে এসে পৌঁছায়। এরপর চিকিৎসা শুরু করে দেন। অরুণা বেগম বাড়ির ভিতরে আসে। এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞেস করে, ডক্টর আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? আমার মেয়ে কি আমাকে ছেড়ে চলে যাবে? ডক্টর চৌধুরী বাড়ির পারিবারিক ডক্টর উনি, তাই সব ঘটনা জানেন। অরুণা বেগম যে ইনাকে কত ভালোবাসে সেটা উনার অজানা না। তবে এখন যা অবস্থা ডক্টর কিছু বলতে পারছে না। ইনায়ার শরীরে কাঁচ ফুটে গেছে, আর এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে বেশ অনেক সমস্যা হয়েছে। তবে ডক্টর শান্ত হয়ে বলে, ম্যাম টেনশন করবেন না, ইনায়া ঠিক হয়ে যাবে। দেখবেন উপরওয়ালা কখনো আপনার মেয়ে থেকে আপনাকে দূর করবে না। ওনার কথার উপর বিশ্বাস রাখে অরুণা ম্যাম। ডক্টরের কথা অরুণা বেগমের পছন্দ হয়েছে, তবে উনি কোনো শিওর হয়ে বললেন না তার মেয়ে সুস্থ হয়ে যাবে। মিলন সাহেব স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারে। ইনায়া যে অরুণা বেগমের জন্য কি সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। মিলন সাহেবের নিজের ভীষণ কষ্ট হচ্ছে, তবে তার শক্ত থাকতে হবে, পরিস্থিতি সামলে রাখতে হবে। কারণ উনি যদি দুর্বল হয়ে যায় তাহলে অরুণা বেগমকে কেউ সামলে রাখতে পারবে না। মিলন সাহেব এগিয়ে গিয়ে অরুণা বেগমকে রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে, অরুণা কিছু হবে না আমাদের ইনায়ার, শুধু একটু ব্যথা পেয়েছে, ও দেখবে সব ঠিক হয়ে যাবে। অরুণা বেগম যেন আর নিজেকে শান্ত রাখতে পারে নাই। স্বামীর বুকে মাথা রেখে ও ঝরে কান্না করে দেয়। মিলন সাহেবের নিজেও কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ মানুষ কি চাইলেও কান্না করতে পারে? মিলন সাহেব স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অরুণা বেগম বলে, মিলন বিশ্বাস করো, ইনায়ার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ও আমার শুধু মেয়ে না, বরং আমার কলিজা। ওর শরীরে একটা আঘাত আমার কাছে মৃত্যুর সমান কষ্ট। মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করতে পারবো না। মিলন আমার ইনায়াকে আমার সুস্থ চাই। মিলন মিলন সাহেব নিজেও ইনায়ার এমন অবস্থা দেখে সহ্য করতে পারছে না। ছোটবেলা থেকে ইনায়াকে সে নিজের মেয়ের মতো করে বড় করেছে, আর আজ সেই ইনায়া তার সামনে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাবা হিসেবে এইটা উনি কেমনে করে মেনে নিবে? মিলন সাহেব বলে, আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে পারে না, অসম্ভব। ডক্টর ইনায়ার শরীরে রক্ত বন্ধ করতে পেরেছে, তবে এখনো জ্ঞান ফিরতে পারে নাই। আর কোনোদিন পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ নিচের দিকে পড়ে যাওয়ার কারণে মাথার পিছনে বেশ জোরে ব্যথা লেগেছে তার, যার ফলে ও হয়তো কোমায় চলে গেছে। ডক্টর রুম থেকে বের হয়ে আসে। অরুণা বেগম আর মিলন সাহেব ছুটে আসে। অরুণা বেগম এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করে, ডক্টর কি হয়েছে আমার মেয়ের? ও সুস্থ হয়ে গেছে তাই না? আমার মেয়ের সাথে আমি কথা বলতে চাই, বলুন সুস্থ হয়ে গেছে ইনায়া তাই না? অরুণা বেগমের কষ্ট দেখে ডক্টর বেশ খারাপ লাগছে, তবে সত্য ঘটনা বলা উচিত ওনার। ডক্টর বলে, সরি ম্যাম, আমরা ইনায়ার শরীরে রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু উনার জ্ঞান ফিরাতে পারি নাই। হয়তো মাথার আঘাত লাগার কারণে উনি কোমায় চলে গেছেন। ডক্টর কথাটা বলে দিয়েছে, কিন্তু অরুণা বেগমের মনে সেটা তীরের মতো বেঁধে গেছে। ইনায়া কখনো তার সাথে কথা বলবে না, যা উনি মেনে নিতে পারে না। অরুণা বেগম বলে, আমার মেয়ের কখনো আমার সাথে কথা বলবে না, সেটা কি বিশ্বাস করা যায় ডক্টর? ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে যাবে ডক্টর। ওর মুখে মামুনি ডাক না শুনলে আমি বাঁচতে পারবো না। আপনারা যত টাকা দরকার সব নিয়ে যান, কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দিন ডক্টর, দয়া করে ডক্টর। অরুণা বেগমের জন্য ডক্টরের কষ্ট লাগছে, তবে যা সত্যি সেটা বলতে হবে ওনাকে। ডক্টর কথা বলে আবার রুমে চলে যায়। অরুণা বেগমের কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। মিলন সাহেব নিজেও তার কানকে বিশ্বাস করতে পারছে না। উনিও কথাটা শুনে দু পা পিছিয়ে যান। অরুণা বেগম বলে, আমার মেয়ে কোমায় চলে যেতে পারে না। ও আমার সাথে কথা না বলে থাকতে কখনো পারবে না, অসম্ভব। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু ইনায়া আর জ্ঞান ফিরে আসে নাই। অরুণা বেগম অনেক কান্না করেছে, তবে কোনো কিছু হয় নাই। ইভান একবারের জন্য হলেও ইনায়াকে দেখতে আসে নাই, বরং সে এতদিন নিজের ছোটবেলা বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে পার্টি করেছে, ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছে। আজকে ইভান বাড়িতে ফিরে আসে। সে সুন্দরবনে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, যেখানে এক সপ্তাহ এনজয় করেছে। নাতাশা রান্না করছে, কারণ অরুণা বেগমের শরীর একদম ভালো না। ইনায়ার চিন্তায় খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে বাড়ির দরজা বেল বেজে ওঠে। নাতাশা রান্না করা রেখে দরজা খুলতে যায়। এরপর দরজা খুলে দেখে সামনে ইভান দাঁড়িয়ে আছে। তার মন মেজাজ একদম ফুরফুরে। নাতাশাকে দেখে ইভান বলে, সুন্দরবন থেকে তোর জন্য আনা সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি, চল ভিতরে যাই, তোকে সব দেখাবো। ইভানের হাসি মুখ নাতাশা সহ্য হয় না। সে কোনো কথা না বলে চলে আসে। ইভান পিছন পিছন আসে। ছাদ থেকে ইনায়াকে ধাক্কা যে ইভান দিয়েছে সেটা এখনো অব্দি কেউ জানে না। নাতাশা কাউকে বলে নাই, তবে নিজের ভাইয়ের উপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে, কারণ তার ভাইয়ের এত জঘন্য রূপ দেখে তার মনের মধ্যে শুধু ঘৃণা হয় ইভানের জন্য। ইভান বলে, আচ্ছা বাড়িতে মানুষে তো কম কেন, আম্মু আব্বু কোথায়?
নাতাশা বলে, আব্বু পিছে গেছে আর আম্মু রুমে আছে, আর ইনায়া কোমায়, ওর জ্ঞান ফিরে নাই। আমি বললাম, এই ইনায়ার কথা জানতে চাই না আমি, ও যদি মারা যায় তাহলে আমার কিছু যায় আসে না। ইভানের কথাটা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ ইনায়াকে সে বন্ধুর মতো দেখেছে। ছোটবেলা থেকে তার সমবয়সী থাকার কারণে একসাথে পড়াশোনা করেছে, খেলা করেছে। আজকে ইভান তার সাথে এমন করেছে, সেটা নাতাশা মেনে নিতে পারে নাই। নাতাশা রাগী কণ্ঠে বলে, ভাইয়া, ইনায়া মারা গেলে তোমার কোনো কষ্ট হবে না, কারণ তোমার মধ্যে কোনো মন বা মানুষত্ব বলতে কিছু নাই। আরে মানুষ তো একটা পশুকে খুন করার আগে তার কষ্ট হয়, কিন্তু তোমার হয় নাই, কারণ তুমি মানুষ না, অমানুষ হয়ে গেছো। তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। সি। আমি বললাম, হ্যাঁ আমি মানুষ না, কারণ ইনায়ার উপর আমার কোনো ফিলিংস নাই, ওকে আমি ঘৃণা করি। নাতাশা বলে, ভাইয়া তুমি সেই দিন ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছ, কালকে দেখা যাবে নিজের বোনকেও খুন করে ফেলবে। নাতাশার কথা শেষ হওয়ার আগে হঠাৎ করে একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ শুনে ইভান আর নাতাশা পিছন ফিরে তাকায়। পিছন ফিরে তাকিয়ে দেখে অরুণা বেগম দাঁড়িয়ে আছে, ওনার হাত থেকে গ্লাস ভেঙে গেছে। নাতাশা তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে, আম্মু তুমি এখানে, কোনো কিছু দরকার তোমার? অরুণা বেগম কোনো কথা শুনে না, বরং সে নাতাশার হাত সরিয়ে দিয়ে সামনে দাঁড়ায় ইভানের। ইভান ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে শরীরে কোনো শক্তি নাই, মনে হচ্ছে ওনার গলার হাড় দেখা যাচ্ছে, এমন অবস্থা হয়েছে অরুণা বেগমের। অরুণা বেগম বলে, নাতাশা এটা কি বললো ইভান? তুমি কি সত্যি ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো? ইনায়া কোমায় চলে যাওয়ার পিছনে কি তোমার কোনো হাত আছে ইভান? ইভান তার মায়ের কথা শুনে একটা অদ্ভুত রিয়াকশন দেয়, যেখানে তার খারাপ লাগা বা ভালো লাগা প্রকাশ পায় না। ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয়, আমি ইনায়াকে ছাদ থেকে ফেলে দিয়েছি। ওই মেয়েকে খুন করার ইচ্ছা ছিল, কিন্তু বেঁচে গেছে। যদি মরে যেত তাহলে আরো ভালো হতো। ইভানের শান্ত সুরে বলা কথাটা অরুণা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগের ঝড় তুলে। অরুণা বেগম শুলে সব শক্তি দিয়ে ইভানের গালে থাপ্পড় দেয়, যার দাগ স্পষ্ট ফুটে ওঠে ইভানের গালে। নাতাশা নিজেও চমকে যায়। ইভান নিজের গালে হাত দেওয়ার আগে আরেকটা থাপ্পড় পরে ওর গালে। অরুণা বেগম অগ্নি চোখে তাকিয়ে গর্জে বলে, তোমার সাহস কি করে হয়? তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করলে। তোমার জন্য আজকে ইনায়া কোমায় চলে গেছে। আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করেছো। তুমি একটা খুনি ইভান। আজ প্রায় 15 বছর পর অরুণা বেগম আবার নিজের ছেলের গালে থাপ্পড় দিলেন। অরুণা বেগমের শরীরে রাগ ঠিক কতটা সেটা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে। ইভান নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে থাপ্পড়ের দাগ বসে গেছে। আজকে আবার ওই ইনায়ের জন্য তার মায়ের কাছ থেকে থাপ্পড় খেতে হয়েছে তার। ইভান বলে, হ্যাঁ আম্মু, আমি খুনি, ওই ইনায়ার খুনি। ওই মেয়ের জন্য আমার জীবনের সব সুখ নষ্ট হয়ে গেছে। ওই মেয়েকে আমি ঘৃণা করি। ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম ওকে, কিন্তু একটুর জন্য বেঁচে গেছে। তবে পরের বার ওকে সত্যি খুন করে ফেলবো আমি। ইভানের কথা শুনে অরুণা বেগম সত্যি অবাক হয়। তার ছেলে হয়ে কোনো মেয়েকে খুন করার চেষ্টা করতে পারে, ভাবতে পারে নাই। 15 বছরে ইভানের রাগ কমে নাই, বরং সেটা সময়ের সাথে সাথে ঘৃণার জন্ম দিয়েছে। অরুণা বেগম বলে, ইভান কেন ঘৃণা করো তুমি ইনায়াকে? কি করেছো ও তোমার সাথে? আমি বললাম, আম্মু, ইনায়া আমার যা ক্ষতি করেছে সেটা অন্য কেউ করে নাই। ওর জন্য আজকে আমার মা আমার থেকে দূরে সরে গেছে। নিজের পরিবার থেকে 15 বছর দূরে থাকতে হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। ও যদিও ইনা আমার জীবনে না আসতো তাহলে এত কিছু হতো না, তাই ঘৃণা করি ওকে। আম্মু বলল, তার জন্য কি তুমি ইনায়াকে খুন করার চেষ্টা করবে ইভান? আমি বললাম, হ্যাঁ করবো, অবশ্যই করবো, ওকে আমি মেরে ফেলতে চাই। আম্মু বলল, ইনায়া তোমার বউ হয় ইভান? অরুণা বেগমের কথা শুনে ইভান হাসে আর বলে, যেখানে বিয়ে আমি মানি না সেখানে ইনায়াকে বউ হিসেবে কি করে মেনে নিব? ইনায়া নামটা আমার কাছে ঘৃণিত নাম, ওকে দেখলে আমার শুধু ঘৃণা লাগে। হাসপাতালে ইনায়ার চিকিৎসা হচ্ছে, এখন ওর অবস্থা ভালো। বিদেশ থেকে সবচেয়ে বড় ডক্টর ওর জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 3 দিন আগে ইনায়ার মাথার একটা অপারেশন হয়, যার কারণে ওর শরীর এখন সুস্থ, তবে কোমায় থেকে বের হয়ে আসে নাই সে। হাসপাতাল থেকে অপারেশন শেষ করে ওকে কালকে বাড়িতে নিয়ে আসা হয়। জানালা দিয়ে মিষ্টিরতা আসে ইনায়ার রুমে। ওর চোখ খুলে যায় আস্তে আস্তে করে। চোখ খুলে দেখে সে তার রুমে আছে, তবে আশেপাশে কেউ নাই। ইনায়া নিজের মাথায় হাত ধরে উঠে বসে টেবিলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সেখানে দুপুর বাজে। এরপর মাথা ধরে বিছানা থেকে উঠে বসে তার কভার থেকে ফোন বের করে সেখানে দেখে থাকা তারিখ দেখে সে চমকে যায়। ইনায়া বলে, আমার যতদূর মনে পড়ে আমি 1 তারিখ ছাদ থেকে পড়ে যাই, কিন্তু আজকে তারিখ দেখা যাচ্ছে 7। তাহলে কি আমি 7 দিন অজ্ঞান ছিলাম? ইনায়ার মনে পড়ে সেই দিন সাথে থাকা ছেলেটার কথা, যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু সেই ছেলের পরিচয় কি, এই বাড়িতে কি করছে, সেটা ইনায়া জানে না। আশেপাশে অরুণা বেগম বা নাতাশাকে দেখতে পায় না সে। ইনায়া বলে, মামুনি কোথায়? ভালো বাবা কোথায়? আমি এতদিন ধরে অজ্ঞান ছিলাম, নিশ্চয়ই মামুনি অনেক টেনশন করেছে আমার জন্য। আমাকে মামুনির কাছে যেতে হবে, কিন্তু মাথায় এমন ব্যথা কেন করছে? ইনায়া মাথায় হাত দিয়ে দেয়ালে হাত দিয়ে দিয়ে বাহিরে যায়। অন্যদিকে ইভান ও অরুণা বেগম ঝগড়া এখনো থামে নাই, বরং সেটা বেড়ে গেছে।
অরুণা বেগম বলে, ইভান তোমার আর ইনায়ার বিয়ে হয়েছে, ইনায়া তোমার বউ, সেটা তুমি ভুলে যেতে পারো না। আইনি ভেবে ইনায়া তোমার বিবাহিত স্ত্রী। আমি বললাম, আম্মু তুমি ভুলে যেও না, ইনায়া আর আমার যখন বিয়ে হয়েছে তখন আমরা দুজনে নাবালক ছিলাম, সে আইনি কোনো বৈধতা নাই আমাদের বিয়ের। তবে ইসলামী শরীয়তে ইনায়া আমার বউ, আর আমি যেখান থেকে ওকে মুক্তি দিতে চাই, ওকে তালাক দিয়ে দিব আমি। অরুণা বেগম ইভানের কথা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে ইনায়ার মাথার প্রচুর ব্যথা করছে, কিন্তু বাড়ির সবাইকে সে দেখতে চায়। ইনায়া শুনতে পায় বাড়ির ড্রয়িং রুম থেকে মামুনির শব্দ শোনা যাচ্ছে, তাই ইনায়া সেখানে যায়। নাতাশা, অরুণা বেগম আর ইভান প্রত্যেকে এখন তাদের কথা নিয়ে বিজি, যার জন্য সিঁড়ির দিকে কেউ খেয়াল করে নাই। ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর ওর মাথা দিয়ে রক্ত পড়তে থাকে, তবে মামুনিকে দেখে সব ভুলে যায়। ইনায়া যখন তার মামুনিকে জড়িয়ে ধরতে যাবে তখন সেই দিনে ধাক্কা দেওয়া ছেলেটাকে দেখে। অরুণা বেগম বলে, ইভান তুমি কিন্তু অতিরিক্ত করছো এখন। আমি বললাম, না মু অতিরিক্ত এখন করব। ইভান নিজের মায়ের কাছে যায়, এরপর একটা দুষ্ট হাসি দিয়ে বলে, আমি ইভান চৌধুরী নিজের অজ্ঞানে সুমস্তিষ্কে নিজের বিবাহিত স্ত্রী ইস্তিয়া জান্নাত ইনায়াকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকের পর থেকে ইনায়ার সাথে আমার ইসলামী শরীয়তের মধ্যে কোনো সম্পর্ক নাই। ইনায়ার সাথে আমি সকল ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। ইভানের কথায় চৌধুরী বাড়ি নীরব হয়ে যায়। অরুণা বেগম নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে, তবে ইভান হাসতে থাকে। ওর মনে আজকে অনেক খুশি, অনেক খুশি। নাতাশা খেয়াল করে পিছনে ইনায়া দাঁড়িয়ে আছে, সেটা দেখে নাতাশা অবাক হয়ে যায়। নাতাশা বলে, ইনায়া। নাতাশার মুখে ইনায়ার নাম শুনে সবাই পিছন ফিরে তাকায়। মাথার ব্যথার জন্য সেখান থেকে রক্ত পড়ছে। অরুণা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অরুণা বেগম নিজের ঝগড়া ভুলে গিয়ে ইনায়াকে দেখতে বিজি হয়ে গেছে। অরুণা বেগম সিঁড়ির কাছে গিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে আর বলে, ইনায়া মা, আমার তো বিশ্বাস হচ্ছে না, তোর সত্যি জ্ঞান ফিরে এসেছে মা? তোর মামুনি তোকে ছাড়া একদম ভালো ছিল না রে ইনায়া। উপরওয়ালা রহমতে আমার ইনায়া সুস্থ হয়ে গেছে। ইনায়াকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে অরুণা বেগম, কিন্তু ইনায়ার কানে হয়তো তার মামুনির কথা যাচ্ছে, কিন্তু তার মনে এখনো ইভানের বলা 3টা শব্দ শোনা যাচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে সে বেশ ভালো করে দেখে যাচ্ছে। সে আজ 15 বছর পর ইভান তার সামনে এসেছে, যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে, যার জন্য রাতের পর রাত জেগে অপেক্ষা করেছে। ইভান হয়তো ইনায়াকে ভালোবাসে নাই, নিজের বউ হিসেবে কখনো মেনে নেয় নাই, কিন্তু ইনায়া এত বছর শুধু ওর অপেক্ষা করেছে, নিজের মনের মধ্যে স্বামীর জায়গা দিয়েছে ইভানকে। ইভান ও ইনায়ের দিকে তাকিয়ে দেখে 7 দিন আগে ছাদের উপর দেখেছে মেয়েটাকে। রাতের চাঁদের আলো কি অসম্ভব সুন্দর লাগছিল সেই দিন, কিন্তু আজকে হয়তো অসুস্থতার জন্য চোখের নিচে কালি পড়ে গেছে, সুন্দর চেহারা অসুস্থতার ছাপ পড়ে গেছে। তবুও মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ইভান যদি এই মেয়েকে ঘৃণা না করে তাহলে হয়তো প্রথম দেখায় ওর প্রেমে পড়ে যেত, কিন্তু ইভানের মনে ইনায়ার জন্য জমে থাকা ঘৃণা কখনো শেষ হবে না, অসম্ভব। ইনায়া তার 2 চোখ বেয়ে গড়িয়ে পড়া অস্ত্র মুছে ফেলে, কারণ সে বুঝে যায় 7 দিন আগে ছাদ থেকে তাকে ধাক্কা দিয়েছে ইভান, ফেলে দিয়েছে, আর আজকে নিজের মুখে সকলের সামনে ইভান তাকে তালাক দিয়েছে, যার মানে ইভান 15 বছর পরও ইনায়াকে ঘৃণা করে। ইনায়া শান্ত স্বরে সামনে থাকিয়ে থাকা ইভানকে বলে, দীর্ঘ 15 বছর পর আপনার সাথে আবার দেখা হলো আমার ইভান ভাই। যদি 7 দিন আগে ছাদ থেকে আমাকে ধাক্কা না দিতেন তাহলে হয়তো এর আগে আপনার সাথে দেখা হয়ে যেত। তবে নাইস টু মিট ইউ ইভান ভাই। ইনায়া বেশ শান্ত হয়ে কথাটা বলে ইভানকে। একটু অবাক হয় ইনায়ার এত নর্মাল ব্যবহার দেখে, কারণ ইভানের তালাক দেওয়ার কথাটা ইনায়া শুনতে পায়, তবু এত সাধারণ ব্যবহার করছে। ইভান বলে, অনেকদিন পর দেখা হলো ইনায়া, তবে যদি কোনোদিন আমাদের দেখা না হতো তাহলে আরো ভালো হতো। ছাদ থেকে পড়ে কেন মরে গেলেন না আপনি? ইনায়া কথাটা শুনে হাসে আর বলে, আসলে মারা যাওয়া আর বেঁচে থাকা সব উপরওয়ালার হাতে থাকে। মানুষ শত চেষ্টা করলেও কাউকে মারতে পারে না, আবার বাঁচাতেও পারে না। যেহেতু আপনি আমাকে তালাক দিলেন, আমি আর আপনার কেউ হয় না। আজকের পর থেকে আমাদের মধ্য থাকা সকল সম্পর্ক শেষ হয়ে গেছে। আমি বললাম, ইনায়া আমাদের মধ্যে কোনো সম্পর্কও ছিল না কোনোদিন। 15 বছর আগে বা পরে ইভান চৌধুরী সবসময় ইনায়াকে ঘৃণা করে গেছে, আর ভবিষ্যতেও তাই করে যাবে। ইভানের মুখে ঘৃণা কথাটা শুনে বেশ কষ্ট হয় ইনায়ার। একজন নারী যতই শক্ত হোক না কেন, তার স্বামীর ঘৃণা সে সহ্য করতে পারে না। তবে ইনায়ার মাথা অনেক ব্যথা করছে, সেখান থেকে অবিরাম রক্ত পড়ে যাচ্ছে। শরীরের অসুস্থ আর রক্ত শূন্যতার কারণে ইনায়া আর দাঁড়িয়ে থাকতে পারে নাই। ইনায়া নিজের মাথায় হাত দিয়ে তার চোখের সামনে সব অস্পষ্ট হয়ে যাচ্ছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। অরুণা বেগম দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়া অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ইনায়াকে ধরে ফেলেন। ইনায়া পড়ে যায়, তবে অরুণা বেগম তাকে ধরে ফেলে। ইনায়া জ্ঞান হারিয়ে ফেলে। অরুণা বেগম দেখে ইনায়ার মাথা থেকে রক্ত পড়ছে, সেটা দেখে উনি বলে, ইনায়া কি হয়েছে মা তোর?
ওর মাথা থেকে অনেক রক্ত পড়ছে। নাতাশা যাও, তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো, ডক্টরকে ফোন করো। এই ইনায়া। ডক্টর আসে ইনায়ার রুমে, ওর চেক আপ করতে থাকে, মাথার কেটে যাওয়া স্থানে আবার ওষুধ লাগিয়ে দেয়। অরুণা বেগম এতক্ষণ ইনায়ার পাশে বসেছিল। ইনায়ার চেক আপ শেষ হলো। অরুণা বেগম জিজ্ঞেস করলেন ডক্টরকে, ডক্টর কি হয়েছে ইনায়ার? ওর মাথা থেকে রক্ত কেন বের হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি ডক্টর? ডক্টর বলল, না অরুণা ম্যাম, তেমন কোনো সমস্যা না। আসলে হঠাৎ করে কোমায় থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামার কারণে ওর মাথার ক্ষত থেকে রক্ত বের হয়েছে। তবে টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আশা করি খুব তাড়াতাড়ি ইনায়া জ্ঞান ফিরে আসবে। ডক্টর কথাটা বলে চলে যায়। অরুণা বেগম ইনায়ার মাথায় হাত দিয়ে বুলাতে থাকে। ঘুমন্ত ইনায়াকে দেখতে অনেক সুন্দর লাগে, একদম বাচ্চাদের মতো। অরুণা বেগম বলে, ইনায়া, তোর মামুনি তোর সাথে অনেক অন্যায় করেছে, তোর জীবন নষ্ট করে দিয়েছে। 15 বছর আগে ইভানের সাথে তোর বিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইভানের মতো জঘন্য আর নিচু মানসিকতা মানুষ তোর জীবনের সঙ্গী হওয়ার যোগ্য না। তোর মামুনি নিজের ভুল সংশোধন করে নিবে, তোর স্বামী হিসাবে বেটার কাউকে তোর জীবনে নিয়ে আসবে। অরুণা বেগম কথাটা বলে ইনায়ার মুখের দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রায় 2 ঘন্টা পর ইনায়ার জ্ঞান ফিরে আসে। ধীরে ধীরে পিট পিট করে চোখ খুলে দেখে না তার পাশে অরুণা বেগম বসে আছে। অরুণা বেগম ঘুমিয়ে আছে। আসলে ইনায়া অসুস্থতার জন্য উনি বিগত 7 দিন ভালো করে ঘুমাতে পারে নাই। রাতে যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছে, উনি ইনায়ার মায়া ভরা মুখ তার সামনে এসেছে। ইনায়া দেখে তার মামুনি ঘুমিয়ে আছে, সেটা দেখে সে হাসে। তবে একটু আগে ইভানের মুখ থেকে বলা তালাক শব্দটা তার কানে বাজে। ইনায়া মনে মনে বলে, ইভান ভাই, আপনি আমার জীবনের প্রথম পুরুষ, যার জন্য এই 15 বছর অপেক্ষা করেছি আমি। স্বামী হিসেবে প্রতিদিন যাকে নিজের কাছে চেয়েছি, প্রতিদিন যাকে একবার দেখার জন্য নিজের চোখে পানি বিসর্জন দিয়েছি, কিন্তু আজকে আপনি কত সহজে আমাকে তালাক দিয়ে দিলেন। কেন ভালোবাসতে পারলেন না আমাকে ইভান ভাই? ইনায়া কথাটা বলে নিজের চোখে পানি মুছে ফেলে। বিছানার মধ্যে ইনায়া নাড়াচাড়া করার জন্য অরুণা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে উনি তাকিয়ে দেখে ইনায়া উঠে পড়েছে। অরুণা বেগম বলে, ইনায়া মা, আমার তোর জ্ঞান ফিরেছে। আজকে 7 দিন পর তোর সাথে কথা হলো ইনায়া। ইনায়া বলে, মামুনি টেনশন করবা না, আমি ঠিক আছি, একদম পারফেক্ট। তোমার মেয়ে না আমি প্রচুর স্ট্রং। ইনায়ার কথা শুনে অরুণা বেগম হাসে। এরপর ইনায়ার জন্য নাতাশা খাবার নিয়ে আসে। নাতাশা রুমের দরজায় এসে নক করে, সেখানে অরুণা বেগম ইনায়ার সাথে কথা বলছিল। দরজায় কারো নক করার শব্দ শুনে তারা দুজনে পিছন ফিরে তাকিয়ে দেখে নাতাশা এসেছে। অরুণা বেগম ইশারা দিয়ে নাতাশাকে ভিতরে আসতে বলে। নাতাশা খাবার হাতে নিয়ে ভিতরে যায়। তবে ইনায়ার জ্ঞান ফিরে এসেছে দেখে খুশি হয় নাতাশা বলে, ইনায়া, তোর জ্ঞান ফিরে এসেছে দেখে আমি অনেক খুশি হয়েছি। তোকে অনেক মিস করেছি আমরা সবাই। আই রিয়েলি মিস ইউ বেস্টু। ইনায়া বলে, কিন্তু নাতাশা, এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব। তুই আমার জন্য রান্না করলি, বিশ্বাস হচ্ছে না। আবার তোর রান্না খেয়ে কোথাও না আমি আবার কুমায় চলে যাই। নাতাশা বলে, শুন, এই নাতাশা অনেক ভালো রান্না করে। সবাই নাতাশার রান্না প্রশংসা করে, শুধু তুই ছাড়া। আমি চাই তুই আমার রান্না খেয়ে আবার কুমায় চলে যা। ইনায়া বলে, অসম্ভব, এই ইনায়া আর কখনো ঘুমায় যাবে না। অনেকদিন আমার মামুনি আর ভালো বাবা থেকে দূরে থেকেছি, আর না। আমার ভাগের সব আদর তোকে করেছে এতদিন, এখন এই ইনায়া ফিরে এসেছে, তোকে একটু আমার মামুনির কাছে আসতে দেব না, এই বলে দিলাম। ইনায়া আর নাতাশা ঝগড়া দেখে অরুণা বেগম হাসতে থাকে। সত্যি এই দুইটা মেয়ে এখনো বাচ্চা থেকে গেছে। নাতাশার নিয়ে আসা খাবার ইনায়া খায়। এরপর ডক্টর লেখা ওষুধ অরুণা বেগম ইনায়ার হাতে দেয়। ইনায়া সেটা খেয়ে বিছানায় বসে রেস্ট নেয়। অফিসে কাজ করতে চেয়েছে, কিন্তু অরুণা বেগম নিষেধ করে দিয়েছে। ইভান নিজের রুমে বসে আছে, তবে তার চোখের সামনে ইনায়া সেই অসুস্থ মুখ ভেসে ওঠে। ইভান বলে, না না ভাই, তোর দুর্বল হলে চলবে না এই ইনায়ার উপর। ওকে সবসময় তোকে ঘৃণা করতে হবে তোর। ইভান কথাটা ভেবে কাজ করতে থাকে। অন্যদিকে মিলন সাহেব বাড়ি ফিরে এসে শুনে ইনায়ার জ্ঞান ফিরে এসেছে। মিলন সাহেব অনেক খুশি হয়। উনি ইনায়ার সাথে দেখা করে কথা বলে এরপর নিজের রুমে ফিরে আসে। অন্যদিকে অরুণা বেগম কার সাথে যেন কথা বলছিল। মিলন সাহেব বিরক্ত না করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। এরপর ওয়াশরুম থেকে ফিরে এসে জিজ্ঞেস করে, অরুণা, তুমি এত রাতে কার সাথে কথা বলছো? অরুণা বেগম বলে, মায়ের সাথে। তখন মিলন সাহেব বলে, মায়ের সাথে হঠাৎ করে কথা বললে কেন, জরুরি বিষয় কি? অরুণা বেগম বলে, মিলন, ইনায়ার বিয়ের বিষয়ে মায়ের সাথে কথা বললাম। ইনায়ার বিয়ের কথা শুনে মিলন সাহেব অরুণা বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে। হঠাৎ করে ইনায়ার বিয়ে হবে কেন, আর কার সাথে বা বিয়ে হবে? মিলন সাহেব বলে, ইনায়ার বিয়ে মানে কার সাথে বিয়ে হবে? ইভান কি এই বিয়েতে রাজি? আর ইনায়ার বিয়ের বিষয়ে তুমি মাকে কেন ফোন করেছো? অরুণা বেগম বলে, ইনায়ার বিয়ে হবে, কিন্তু সেটা ইভানের সাথে না, বরং অন্য কারোর সাথে। আর মাকে ফোন করেছি কারণ ইনায়া বউ হয়ে ওই বাড়িতে যাবে। অরুণা বেগমের মুখে ওই বাড়ির কথাটা শুনে মিলন সাহেব চমকে যায়। মিলন সাহেব বলে, অরুণা, তুমি কি জানো তুমি কি বলছো? ওই বাড়িতে ইনায়া বউ হয়ে গেলে ওরা ইনায়াকে মেরে ফেলবে, আর ওকে ইনায়া অনেক ঘৃণা করে, কখনো ওকে বিয়ে করবে না ইনায়া। অরুণা বেগম বলে, মিলন, বিয়ে ওই বাড়িতেই হবে ইনায়ার।
আর ওই বাড়ি কেউ কোনো ক্ষতি করবে না ইনায়ার, তুমি টেনশন করো না। আর ওই বাড়ির সন্তান শুধু একটা ভুল বুঝার কারণে আমাদের থেকে দূরে সরে চলে গেছে, কিন্তু ইনায়ার সাথে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে মিলন। মিলন সাহেব অনেক বোঝানোর চেষ্টা করে অরুণা বেগমকে, কিন্তু উনি নিজের জেদ আউট থাকে। ইনায়া যখন নিজের রুমে বসে ভিডিও দেখছিল তখন অরুণা বেগম ওর রুমে আসে। অরুণা বেগম বলে, ইনায়া আমি কি তোর রুমের ভিতরে আসতে পারি? অরুণা বেগমের কথা শুনে ইনায়া ফোন রেখে দরজার দিকে তাকে মিষ্টি হেসে উত্তর দেয়, অবশ্যই মামুনি, তোমার আবার রুমে আসার জন্য অনুমতি কেন নিতে হবে, ভিতরে আসো। ইনায়ার সম্মতি পেয়ে অরুণা বেগম রুমের ভিতরে ঢুকে পড়ে। এরপর বিছানার কাছে গিয়ে ইনায়ার পাশে বসে অরুণা বেগম ইনায়ার মাথায় হাত দেয়। এরপর ওর হাত নিজের হাতে রাখে। অরুণা বেগম বলে, ইনায়া তোর কাছে যদি তোর মামুনি কোনো কিছু চাই সেটা কি তুই রাখবি? বিশ্বাস কর, তোর মামুনি তোর ভালোর জন্য করবে, দয়া করে তোর মামুনির আবদারটা রাখবি মা। অরুণা বেগমের এমন কথা শুনে ইনায়া একটু অবাক হয়, কারণ আজ অব্দি অরুণা বেগম তার কাছে কিছু চায় নাই। ইনায়া বলে, মামুনি এমন করে কেন বলছো? ছোটবেলা মা মারা যাওয়ার পর তুমি আমার মা, তোমার কোনো কথা অবাধ্য কি হয়েছে কখনো আমি? তুমি শুধু আমাকে একবার বলো তোমার কি চাই। এই ইনায়া তার মামুনির খুশির জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে। ইনায়ার কথা শুনে অরুণা বেগম সাহস নিয়ে বলে, আমি চাই তোর অন্য কোথাও বিয়ে দিতে, আমার পছন্দ করা ছেলেকে তুই কি বিয়ে করবি ইনায়া? মামুনির মুখে বিয়ে কথাটা শুনে ইনায়া চমকে যায়। অরুণা বেগম এমন কিছু বলবে সে আশা করে নাই। ইনায়া কি করে অন্য পুরুষকে বিয়ে করবে? সে তো ইভানকে ভালোবাসে, ছোটবেলা থেকে নিজের স্বামী হিসেবে ইভানকে সবসময় নিজের মনে স্থান দিয়েছে। ইনায়া বলে, মামুনি কি বলছো এসব তুমি? বিয়ে মানে? কার সাথে বিয়ে হবে আমার? আর আমি কাউকে বিয়ে করতে পারবো না মামুনি। ইনায়া এমন কথা বলবে সেটা অরুণা বেগম জানে, তাই সে ইনায়ার হাত নিজের হাতের উপর রাখে আর বলে, ইনায়া তুই যদি কখনো তোর মামুনিকে ভালোবেসে থাকিস বা নিজের মায়ের জায়গা দিয়ে থাকিস, তাহলে আমার মাথায় হাত দিয়ে তুই প্রমিস কর তোর মামুনির পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি। আর যদি আমার কথার অবাধ্য হয়ে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করবি তো তাহলে তোর মামুনির মরা মুখ দেখবি। অরুণা বেগমের কথাটা শুনে ইনায়া তার মাথা থেকে হাত সরিয়ে দিতে চায়, কিন্তু অরুণা বেগম সেটা করতে দেয় না। উনি ইনায়ার হাত শক্ত করে চেপে ধরে বলে, বলি না তুই কি বিয়ে করবি না তোর মামুনির মরা মুখ দেখবি? ইনায়া বলে, মামুনি তুমি এসব কি বলছো মামুনি? আমি বিয়ে করতে পারবো না, তুমি তো সব ভালো জানো মামুনি। এমন কেন করছো মামুনি? অরুণা বেগম বলে, তুই বিয়ে করবি কিনা ইনায়া? ইনায়া বলে, অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না মামুনি। অরুণা বেগম বলে, শেষবার জিজ্ঞেস করছি তুই কি বিয়ে করবি না আমার মরা মুখ দেখবি, বল ইনায়া। ইনায়া জানে অরুণা বেগম যা বলে তাই করে, সে তার মামুনিকে হারাতে পারবে না, তাই ইনায়া বলে, আমি বিয়ে করব, হ্যাঁ বিয়ে করব আমি, তুমি যার সাথে চাও তার সাথে বিয়ে করব, তুমি সবকিছু আয়োজন করো। ইনায়ার কথা শুনে অরুণা বেগম নিজের মাথা থেকে ইনায়ার হাত সরিয়ে ফেলে। এরপর বলে, এই না হলে আমার মেয়ে খুব তাড়াতাড়ি তোর অন্য কোথাও বিয়ে হবে একটা ভালো ছেলের সাথে, তুই অনেক সুখী হবি, আমার মেয়ে অনেক সুখে নিজের জীবন কাটাবে। অরুণা বেগম কথাটা বলে ইনায়াকে জড়িয়ে ধরে। উনি জানে ইনায়া ইভানকে ভালোবাসে। ইনায়ার মনের কথা অরুণা বেগম খুব ভালো করে বুঝতে পারে, কিন্তু অরুণা বেগম চায় না তার একটা ভুলের জন্য ইনায়া সারা জীবন কষ্টে থাকুক। নিজের বন্ধুর কাছে করা ওয়াদা উনি রাখবেন, ইনায়াকে উনি ভালো করে বিয়ে দিবেন। এমন একজন মানুষের সাথে ওর বিয়ে হবে যে ওকে সম্মান করবে, ওকে ভালোবাসবে। অরুণা বেগম বলে, আমি হয়তো প্রথম কোনো শাশুড়ি যে নিজের ছেলে বেঁচে থাকার পরও বউকে অন্য কোথাও বিয়ে দিব, কিন্তু যে ছেলে নিজের বউকে সম্মান করতে পারে না, তার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, সেই ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দিব না আমি। ইনায়া আমার ছেলের বউ না, ইনায়া আমার মেয়ে, শাশুড়ি হিসেবে না, মা হিসেবে আমার দায়িত্ব ওকে সবসময় আগলে রাখা, আর তার জন্য যদি আমাকে নিজের ছেলের সংসার ভাঙতে হয় তাও করব। অন্যদিকে ইনায়া মনে মনে বলে, মামুনি তুমি এটা কি করলে? আমি কি করে অন্য কাউকে বিয়ে করব, তার সাথে সংসার করব? ইভান ভাইকে আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসি, ওনার সাথে কখনো সংসার করা হয় নাই আমার, কিন্তু ওনাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি, সেই জায়গায় অন্য কাউকে কি করে দিব? ইভান ভাইয়ের জন্য লেখা আমার সব চিঠি বলে দেয় আমি আজ ইভান ভাইকে ভালোবাসি। চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন চলছে, আর 3 দিন পর ইনার বিয়ে, যার জন্য বাড়িতে সাজসজ্জা হচ্ছে। অরুণা বেগম আর মিলন সাহেব অনেক বিজি বিয়ের কাজ নিয়ে, তবে ইনায়া সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই। ইনায়া সারাক্ষণ অফিসে কাজ নিয়ে বিজি থাকে, বাড়িতে বিয়ের কাজ দেখতে ভালো লাগে না, আর সে জানেও না কার সাথে তার 3 দিন পর বিয়ে হচ্ছে, আর সে জানতেও চায় না। অন্যদিকে ইভান, সে তো মহা খুশি, ফাইনালি তার জীবন থেকে ইনায়া সারা জীবনের জন্য চলে যাবে। চৌধুরী বাড়িতে বিয়ের উপলক্ষে সাজানো হচ্ছে, যার প্রধান দায়িত্ব ইভানে আছে, সে নিজের উপস্থিতি থেকে সকল কাজ দেখছে। বাড়িতে অনেক মেহমান এসেছে বিয়ে উপলক্ষে। ইনায়া নিজের অফিস শেষ করে রাতে বাড়িতে ফিরে আসে। ইনায়া নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়, এরপর ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনা আয়োজন করা হচ্ছে, যার কারণে কাজে ইনায়া মন বসছে না।
ইনায়া কাজ করা বন্ধ করে নিজের রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে উপরে ছাদে যায়, সেখানে বেশ শান্ত আবহাওয়া এখন। ইনায়া আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। বড্ড বেশি অস্বস্তি লাগছে আজকে তার। বাড়িতে এত মানুষ থাকার পরও নিজেকে অনেক একা লাগছে, সে ভীষণ অসহায় লাগছে নিজেকে। ইনায়া যখন ছাদে দাঁড়িয়ে নিজের কল্পনা জগৎ সময় কাটাতে বিজি, তখন ইভান এসে দাঁড়ায় ওর পিছনে। নিজের উপস্থিতি জানাতে ইভান পিছন থেকে ডাক দেয় ইনায়াকে। ইনায়া, আপনি এত রাতে এখানে কি করছেন? নিজের ভাবনার মাঝে হঠাৎ করে ইভানের ডাক শুনে চমকে যায় ইনায়া। ইনায়া পিছন ফিরে তাকিয়ে দেখে তার সামনে ইভান দাঁড়িয়ে আছে, হাতে তার হাজার হাজার ফুলের বাহার। ইনায়া বলে, ইভান ভাই, আপনি এত রাতে ছাদে কি করছেন? আর আপনার হাতে এত ফুল নিয়ে কি? কাউকে কি প্রপোজ করবেন? ইভান একটু হাসে, এরপর নিজের হাতে রাখা ফুল সেখানে থাকা একটা টেবিলের উপর রাখে। বাড়ি সম্পূর্ণ সাজানো শেষ হয়ে গেছে, শুধু ছাদ সাজানো বাকি ছিল, যার জন্য ইভান ফুল দিয়ে ছাদ সাজাতে এসেছে। ছাদে এসে সে ইনায়াকে দেখে আকাশের দিকে তাকিয়ে আছে, যার জন্য তার পিছনে দাঁড়িয়ে তাকে ডাক দেয়। ইভান বলে, আগামীকাল আপনার গায়ে হলুদ, যার জন্য ছাদে ফুল দিয়ে সাজাতে এসেছি। কিন্তু আপনি এখানে কি করছেন ইনায়া? ছাদ থেকে দাঁড়িয়ে কি নিজের বিয়ের সাজসজ্জা দেখছেন? ইনায়া বলে, তাই দেখছি। জীবনে প্রথম আয়োজন করে বিয়ে হচ্ছে আমার, কেমন হয়েছে সেটা দেখতে হবে না? ইভান ভাই, ছাদ সহ পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে দেবে, কিন্তু যাতে বিয়ের দিন পুরো বাড়ি অনেক সুন্দর লাগে। আমি বললাম, অবশ্যই ইনায়া, কোনো চিন্তা করতে হবে না। আপনার এই ইভান থাকতে ইনার বিয়ের সাজসজ্জা কোনো কমতি থাকবে না। আফটার অল দ্য গ্রেট ইভান চৌধুরী একমাত্র বউয়ের বিয়ে বলে কথা, জামাই হিসেবে একটা দায়িত্ব আছে না আমার আপনার প্রতি? ইভান কথাটা মজা করে বলেছে, সেটা ইনায়া বুঝতে পারে। ইনায়া একবার ভালো করে ইভানের দিকে তাকিয়ে দেখে নিজের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে তার। যে ইভানের জন্য এতদিন অপেক্ষা করেছে সেই ইভান আজ তার বিয়েতে হাসি মুখে সব কাজ করছে, নিজের জীবন থেকে বিদায় দেওয়ার জন্য তার বিয়েতে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। ইনায়া বলে, যাক, এতদিনে আপনি একটি দায়িত্ব পালন করলেন আমার প্রতি ইভান ভাই। আপনি হয়তো পৃথিবীর প্রথম স্বামী যে নিজের বউয়ের বিয়ের খাবার নিজেই রান্না করবেন। ইনায়ার কথা শুনে ইভান হাসে আর বলে, অবশ্যই ইনায়া, আপনি যখন বলেছেন তাহলে আপনার বিয়ের খাবার এই ইভান চৌধুরী রান্না করবে। তবে যাই বলেন, আগে জানা ছিল না আমার বউয়ের বিয়ের খাবার এত মজা হয়। তাহলে আরো 4-5টা বিয়ে করে তাদের তালাক দিতাম, এরপর বিয়ের দাওয়াত খেতাম। ইনায়া বলে, বুদ্ধিটা দারুণ ইভান ভাই, সমস্যা নাই, এখন আপনার আর আমার ডিভোর্স হয়ে গেছে, চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারেন। আমি বললাম, ইনায়া, সেটা তো করা যায়, কিন্তু কি করব বলেন? যতক্ষণ না এক বউয়ের বিয়ে দিচ্ছি ততক্ষণ অন্য কাউকে কি করে বিয়ে করি? আগে আপনাকে বিদায় করি, পরে জীবনে অন্য কেউ আগমন করবে। ইনায়া বলে, কিন্তু ইভান ভাই, আমি এখন আপনার বউ না, আমাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে। আজকের পর থেকে আমি আপনার বউ না, বরং বোন। নিজের ছোট বোনের বিয়ের দায়িত্ব হিসাবে বড় ভাই হিসাবে আপনাকে নিতে হবে ইভান ভাই। ইনায়ার মুখে বড় ভাই কথাটা শুনে ইভান দুষ্ট হাসি দিয়ে বলে, ওয়াও, বউ থেকে সোজা বোন আর জামাই থেকে বড় ভাই, দারুণ বিষয়। সম্পর্ক বদলে গেল একটি পলকে, বউ থেকে কে যে বোন হলো রে। ইভানের হাসি ইনায়ার পছন্দ হয় না, তাই সে কোনো কথা না বলে ছাদ থেকে চলে আসে। ইভান পাশের টেবিলে থাকা ফুল নিজের হাতে নিয়ে ছাদে সুন্দর করে সাজাতে থাকে। অন্যদিকে ইনায়া নিজের রুমে চলে আসে, দরজা বন্ধ করে দেয়, তার নিজের উপর নিজের রাগ হচ্ছে। ইনায়া বলে, ইনায়া, তুই কবে থেকে এরকম বেহায়া হয়ে গেলি? ইভান ভাই যখন তোকে ভালোবাসে না, তখন তুই কেন তাকে ভালোবাসবি? যে তোকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছে, তার জন্য তুই কান্না কেন করবি? ইভান ভাই যখন তোর বিয়েতে খুশি মনে হয় সব কাজ করছে, তখন তুই কেন মন খারাপ করে থাকবি? এতটা বেহায়া তুই কবে থেকে হলি? ইনায়া, কবে থেকে? ইনায়া নিজের উপর প্রচুর রাগ হচ্ছে, সে নিজে গালে নিজে থাপ্পড় দেয়। ইনায়া সেই রাতে ঠিক করে সে নিজের জীবন থেকে ইভানের নাম সব সময়ের জন্য মুছে দিবে, আর কোনোদিন ইভানের জন্য কান্না করবে না। নিজের নতুন জীবন শুরু হচ্ছে, সেখানে ফোকাস করবে। সময় খুব দ্রুত পার হয়ে যায়। আজকে ইনায়ার বিয়ে, চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে অতিথি এসেছে। শহরে অনেক ধনী ব্যক্তি আমন্ত্রণ করা হয়েছে বিয়েতে। নিজের রুমে বউ সাথে বিয়ের শাড়ি পরে বসে আছে ইনায়া, তার সাজ প্রায় কমপ্লিট। ইনায়ার পরনে তার মায়ের লাল বেনারসি শাড়ি, গায়ে গহনা, নাকে নলক, হাতে চুড়ি, মেকআপের লুক। বলে, ম্যাম, আপনার সাজ কমপ্লিট, আয়না নিজেকে দেখেন কেমন হয়েছে। মেকআপ করা মহিলার কথা শুনে ইনায়া আয়নার দিকে তাকিয়ে দেখে তাকে একদম নতুন বইয়ের মতো লাগছে। নিজের মায়ের শাড়িতে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। তবে মনে ভয় হচ্ছে, তার কপালে কি সত্যি কারো সাথে সংসার করার লেখা আছে? ইনায়া কি পারবে নিজের ভালোবাসা দিয়ে অচেনা একজন পুরুষকে মন জয় করে নিতে? যদি সে ইভানের মতো ইনায়াকে ঘৃণা করে, তখন কি করবে ইনায়া? ইনায়া যখন আয়নায় নিজেকে দেখতে থাকে, তখন দরজা দিয়ে রুমের ভেতর আসে অরুণা বেগম। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়াকে দেখে উনার চোখে পানি এসে যায়, কারণ আজকে ইনায়াকে দেখতে একদম তার মায়ের মতো লাগছে। নিজের বন্ধুর কথা মনে পড়ে যায় অরুণা বেগমের, কিন্তু খুশির দিনে চোখের পানি ফেলতে হয় না যে, তাই সে এগিয়ে গিয়ে ইনায়ার মাথায় হাত রেখে আর বলে, কি সুন্দর লাগছে আমার ইনায়াকে।
চাঁদের সৌন্দর্য যেন আমার মেয়ের সামনে কম পড়ে যাবে, কারো যেন নজর না লাগে আমার মেয়ের সুখে। ইনায়া টুল থেকে উঠে নিজের মামুনিকে জড়িয়ে ধরে এরপর কান্না করে দেয় আর বলে, মামুনি আমি তোমাকে আর ভালো বাবাকে ছাড়া কি করে থাকবো বলো, এই বিয়ে আমি করতে চাই না মামুনি। ইনায়ার কথা শুনে অরুণা বেগম হাসে আর বলে, তোর মামুনি আর ভালো বাবা তোকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে রে ইনায়া, কিন্তু কি করবি বল, মেয়ে সুখের জন্য সব কষ্ট সহ্য করতে হবে আমাদের। ইনায়া অরুণা বেগম অনেক সময় কথা বলে, এরপর সবাই ইনায়াকে বিয়ের আসরে নিয়ে আসার জন্য রুমে যায়। অন্যদিকে ইভান বিয়ের সকল কাজ করছে, বোরকে গাড়ি থেকে নামিয়ে বিয়ের আসরে নিয়ে যায়। তবে ইনায়ার বোরকে তার বড্ড পরিচিত লাগছে, কোথায় যেন দেখেছে সে, কিন্তু মনে করতে পারছে না। বউকে নিয়ে সকলে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে, ইভান সেই দিকে তাকিয়ে দেখে একবার। ইভান দেখতে থাকে ইনায়াকে, কি সুন্দর লাগছে মেয়েটাকে, ইভানের চোখ যেন জুড়িয়ে যায়। সবাই ইনায়াকে বিয়ের আসরে বসিয়ে দেয়, বরযাত্রী এসে ছবি তুলে, এরপর কাজে আসে ইনায়ার কাছে আর বলে, মা তুমি কি অরণ্যরাজ চৌধুরীকে বিয়ে করতে রাজি? অরণ্যরাজ চৌধুরী নামটা ইনায়া ভালো করে শুনে নাই, কারণ তার চোখ এখন ইভানের দিকে সীমাবদ্ধ আছে। কাজে আবার জিজ্ঞেস করে, আপনি কি রাজি মা ইনায়া? রাজি থাকলে বলেন কবুল। কাজীর কথা শুনে ইনায়া ইভানের দিকে তাকিয়ে দেখে, এরপর চোখে জমে থাকা পানি নিয়ে বলে, কবুল কবুল কবুল। ইনায়ার মুখে কবুল শুনে সবাই খুশি হয়ে যায়, তারা হাত তুলে দোয়া করতে থাকে। অন্যদিকে ইভানের মনের মধ্যে হঠাৎ করে ভীষণ কষ্ট অনুভব হতে থাকে। ইনায়া আজ থেকে অন্য কারো সেটা জেনে তার খুশি হওয়ার কথা, কিন্তু কষ্ট হচ্ছে কেন? সবাই বোরকে বিয়ের আসরে নিয়ে আসে, একবার তার ছবি তুলে, কিন্তু ইনায়া একবারও পাশে থাকা মানুষের দিকে তাকিয়ে দেখে না। সে জানেও না ও তার স্বামীর পরিচয় কি, তাকে দেখতে কেমন। তবে চারপাশে মেয়েগুলো কথা শুনে মনে হচ্ছে সে অচেনা লোক, দেখতে অনেক সুদর্শন। বিয়ে শেষ হয়ে যায়। চৌধুরী বাড়ি থেকে ইনায়াকে বিদায়ের সময় অরুণা বেগম আর মিলন সাহেব কান্না করছেন, কিন্তু ইভান তাদের সামনে আসে নাই, সে তার রুমে চলে যায়। ইনায়া যখন গাড়িতে বসে আছে, জানালা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছে। ইনায়ার পাশে বসে থাকা পুরুষ একদম চুপচাপ বসে আছে, ইনায়ার কোনো ইচ্ছে নাই তাকে দেখার। গাড়ি অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যায়, যেখানে একজন মহিলা বের হয়ে আসে বরণ করার জন্য। ইনায়া সেই দিকে বেশি খেয়াল করে না, এরপর তাকে বাড়ি ভেতরে নিয়ে যায়। বর্তমানে ইনায়ার বাসর ঘরে বসে আছে, ফুল দিয়ে সজ্জিত বিছানায় সে বসে আছে। তবে তার বর এখনো রুমে আসে নাই। ইনায়া ভাবনার মাঝে হঠাৎ করে একজন সুঠাম দেহের অধিকারী লোক তার রুমে আসে। ইনায়া বিছানা থেকে উঠে এগিয়ে যায় তার কাছে, এরপর তাকে যখন সালাম করবে তখন সে বলে, ইনায়া ঠিক এমন করে সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবেন আপনি, এখানে আপনার জায়গা। হঠাৎ করে এমন কথা শুনে ইনায়া সামনের দিকে থাকা পুরুষের দিকে তাকায়। সামনে সে যাকে দেখতে পায় তাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়, এক ঝটকায় সরে যায় আর বলে, মিস্টার অরণ্য চৌধুরী আপনি? হ্যালো মিসেস ইনায়া চৌধুরী, ওয়েলকাম আপনাকে আমার বাড়িতে বা আমার জীবনে আসার জন্য। তবে এটা আপনার বাড়ি না, জাহান্নাম আপনার জন্য। ইনায়া বলে, আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে অরণ্য? যাকে আমি নিজের থেকেও বেশি ঘৃণা করি তার সাথে আমার বিয়ে হয়েছে? আপনি আমার চিরশত্রু অরণ্য, আপনার সাথে আমি কোনোদিনও সংসার করব না। ঘৃণা করি আপনাকে, আমি অরণ্য ঘৃণা করি। ইনায়ার মুখে ঘৃণা কথাটা শুনে অরণ্য হাসে, এরপর এগিয়ে যায় ইনায়ার কাছে। ইনায়া একটু একটু করে পিছিয়ে যেতে থাকে, অরণ্য সামনের দিকে এগিয়ে আসতে আসতে একদম দেয়ালের কাছে চলে যায়। ইনায়া অনুভব করে তার পিছনে দেওয়াল, তাই সে আর কোথাও যেতে পারবে না, সেটা বুঝতে পারে। অন্যদিকে অরণ্য নিজের মুখে একটা হাসি রেখে ইনায়ার শরীরের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, বাসর ঘরে জামাইকে আদর করতে হয় মিসেস ইনায়া, ঘৃণা না। আর আজ যেহেতু আমাদের বাসর রাত, তাহলে চলুন একটু এনজয় করি আমার প্রিয় শত্রু। অরণ্যের এত কাছে আসা ইনায়া পছন্দ হয় না, তার জীবনে কখনো কোনো পুরুষ মানুষ তার এত কাছে আসে নাই। অরণ্য ইনায়ার খুব কাছে গিয়ে কথা বলার কারণে তার শ্বাস ইনায়ার শরীরে পড়ছে। অরণ্যর উপর বেশ রাগ হচ্ছে ইনায়ার, সে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, দেখেন মিস্টার অরণ্য, আপনার সাথে আমার বিয়ে হয়েছে জোর করে। যদি আমার আগে জানা থাকতো যে আপনার সাথে আমার বিয়ে হতে চলেছে, তাহলে বিয়ে তো অনেক দূরের কথা, আপনাকে আমি খুন করে ফেলতাম। অরণ্য বলে, আরে এত রাগ ভালো না মিসেস ইনায়া, আর আমাকে খুন করলে আপনি বিধবা হয়ে যাবেন, সেটা কি করে হতে দিই আমি? আচ্ছা এইসব বাদ দেন, চলুন বাসর করি। অরণ্য কথাটা বলে আবার ইনায়ার দিকে এগিয়ে আসতে থাকে। ইনায়া আশেপাশে তাকিয়ে কোনো কিছু খুঁজতে থাকে। অরণ্য যখন ওর হাতে টাচ করতে যাবে, তখন ইনায়ার চোখ যায় পাশে থাকা টেবিলের ফুলের ঝুড়ি থাকা ছুরির দিকে। ইনায়া তাড়াতাড়ি করে ছুরিটা হাতে নেয়, এরপর অরণ্যর হাতে বসিয়ে দেয়। অরণ্য হাতে ছুরি আঘাত এত ভালো করে লাগে নাই, ফল কাটার ছুরি থাকার কারণে এর মধ্যে বেশি ধার নাই। অরণ্য ব্যথায় মৃদু সুরে বলে, আহ ইনায়া কি করলেন আপনি এটা? ইনায়া ছুরি হাতে শক্ত করে ধরে অরণ্যর গলার উপর রাখে, এরপর নিজেকে ছাড়িয়ে সামনের দিকে আসে। দেয়ালের সাথে অরণ্যকে পিন করে ওর গলার ছুরি ধরে বলে, শুনুন মিস্টার অরণ্যরাজ চৌধুরী, আপনাকে দেখে এই ইনায়া ভয় পায় না, ঠিক আছে?
যদি কখনো আমাকে টাচ করার চেষ্টা করেন এই ছুরি দিয়ে আপনাকে খুন করব। প্রয়োজনে বিধবা হয়ে খুনের মামলা আসামি হব, জেলে যাব, কিন্তু আপনার সাথে সংসার করব না। এই ইনায়া কারো বাপকে দেখে ভয় পায় না। ইনায়ার কথা শুনে অরণ্য চেহারায় ভয় না, বরং মুখে হাসি ফুটে ওঠে। অরণ্য গলায় থাকা ইনায়ার হাত সরিয়ে দেয়, এরপর বলে, ওয়াও, কি তেজ আপনার মিসেস ইনায়া। অবশ্য অরণ্যরাজ চৌধুরী বউ হয়ে যদি একটু তেজই না থাকে তাহলে কি করে হয়? তবে আপনার হাতে থাকা ছুরি দিয়ে হাত কাটতে পারবেন, কিন্তু গলা না, তাই শুধু শুধু কষ্ট করতে যাবেন না। ইনায়া বলে, অরণ্য যদি কখনো আমাকে টাচ করার চেষ্টা করেন তাহলে আপনাকে আমি খুন অবশ্যই করব। যদি ছুরি দিয়ে করতে না পারি বন্দুক দিয়ে হলেও করব। অরণ্য বলে, ইনায়া, আপনাকে টাচ করার কোনো আগ্রহ আমার বর্তমানে নাই, ভবিষ্যতেও কোনোদিন থাকবে না। কোনো নারীর অনুমতি না নিয়ে এটাকে টাচ করব কোনো পুরুষ মানুষের শিক্ষা হতে পারে না। আর আপনার সাথে আমার শত্রুতা শুধু একটাই, আপনি ওই চৌধুরী বাড়ির বিজনেস দেখাশোনা করেন। অরণ্যর কথা শুনে ইনায়া বুঝতে পারে না তার সাথে চৌধুরী পরিবারে কি শত্রুতা থাকতে পারে। ইনায়ার জানা মতে অরণ্যর সাথে চৌধুরী বাড়ির রক্তের সম্পর্ক আছে। মিলন সাহেবের ছোট ভাই মাহবুব সাহেবের ছেলে অরণ্যরাজ চৌধুরী। তবে অরণ্য বা তার পরিচয় চৌধুরী বাড়ি কাউকে পছন্দ করে না, বরং তাদের ঘৃণা করে। ইনায়া বলে, আপনার সাথে চৌধুরী পরিবারে কি শত্রুতা থাকতে পারে অরণ্য? আমার মামুনি আর ভালো বাবা কি ক্ষতি করেছে আপনার? ইনায়ার মুখে অরুণা বেগম আর মিলন সাহেবের কথা শুনে অরণ্য মুখে থাকা হাসি ফুরিয়ে যায়। অরণ্যর চেহারায় রাগ আর ঘৃণা স্পষ্ট ফুটে ওঠে, আর অরণ্য বলে, ওই চৌধুরী পরিবার আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আর ওই মিলন সাহেব আর অরুণা বেগম শুধুমাত্র সম্পত্তির জন্য আমার বাবাকে খুন করেছে। শুধুমাত্র এই চৌধুরী পরিবারের লোভের কারণে আমার মাকে বিধবা হতে হয়েছে, আমার আর আমার বোনকে অনাথ পরিচয় দিতে বাধ্য করেছে। ইনায়া কথাটা শুনে একটু অবাক হয়, কারণ তার মামুনি বাবা এখনো সম্পত্তির জন্য কাউকে খুন করতে পারে না। ইনায়া বলে, আমার মামুনি আর ভালো বাবা কখনো এমন করতে পারে না। নিশ্চয় আপনার কোথাও ভুল হচ্ছে অরণ্য। অরণ্য বলে, কোনো ভুল হচ্ছে না আমার ইনায়া, আপনার ভালো বাবা আমার আব্বুকে খুন করেছে, আর তার জন্য তাদের শাস্তি এই অরণ্য চৌধুরী অবশ্যই দিবে। তবে এখন আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমরা কিছু জরুরি কাজ আছে যার জন্য বাইরে যেতে হবে। অরণ্য ইনায়াকে কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। ইনায়া দেখে মেঝেতে রক্তের বিন্দু বিন্দু ফোঁটা পড়ে আছে। ইনায়া করা ছুরি আঘাতের কারণে হয়তো অরণ্যর হাত কেটে গেছে, যা থেকে রক্ত গড়িয়ে পড়েছে মেঝেতে। ইনায়া অল্প কিছু সময়ের জন্য অরণ্যর বলা কথা ভাবে, কিন্তু কথার মানে সে বুঝতে পারে না।